কিছুক্ষণ পরে দেখবে সেই কাগজটায় আগুন ধরে যাচ্ছে। আবার ঠিক একই পরীক্ষা তুমি দেখতে পারো, ওই ম্যাগনিফাইং গ্লাসটা বারবার এদিক ওদিক তুমি নড়াচ্ছ, অনেকক্ষণ পরেও কিন্তু কাগজটা জ্বলছে না। এর কারণ হচ্ছে, একে বলছে ফোকাস। তুমি যখন সূর্যের আলোক রশ্মিগুলোকে একটা বিন্দুতে প্রতিস্থাপিত করো, তুমি একটা বিন্দুতে ধরো, স্বাভাবিকভাবেই সেটা কিন্তু আগুন জ্বলতে সাহায্য করে। কিন্তু যখন চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দাও, ম্যাগনিফাইং গ্লাসটাকে এদিক ওদিক করে ঘোরাও, তাহলে কিন্তু সেটা একটা বিন্দুতে প্রতিস্থাপিত হয় না, আলোক রশ্মিগুলি একটি বিন্দুতে পৌঁছায় না, ফলে আগুন জ্বলে না। ঠিক তেমনি তোমার জীবনের লক্ষ্যটাকে, অর্থাৎ যে মাধ্যমিক বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ 2024 সালে, সেই বোর্ড পরীক্ষায় ফোকাস অর্থাৎ লক্ষ্য, ফোকাসটাকে ঠিক রাখতে হবে। ফোকাসটা যদি ঠিক না থাকে, ফোকাসটা যদি দৃঢ় না হয়, ফোকাসটা যদি মজবুত না হয়, ফোকাসটা যদি খুব একরোখা না হয়, তাহলে কিন্তু তোমার মাধ্যমিক পরীক্ষা বা সিবিএসসি বোর্ড পরীক্ষা বা এসএসসি বোর্ড পরীক্ষায় তুমি সেভাবে সফল হতে পারবে না। ফোকাসটা কেমন করতে হবে? এই সময় বহু ছেলে মেয়েদের মনে একটা নতুন দিগন্ত উঠে আসে। নেট জেন যুগের ছেলে, অর্থাৎ তারা আধুনিক প্রজন্ম, তাদের সামনে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, বিভিন্ন জিনিস বিভিন্ন মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বোর্ড পরীক্ষা দেওয়ার আগে আইআইটি, এনআইটি, নিট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, আইএসআই, আইএসএম সহ নানান পরীক্ষার কথা মাথার মধ্যে ঘোরে। অর্থাৎ 11-12 সে কীভাবে প্রস্তুতি নেবে, 11-12 কোন কোচিং নেবে, এই যে জিনিসগুলো তার মাথার মধ্যে ঘোরে। তাহলে ফোকাসটা ডাইভার্ট হয়ে যায়, ফোকাসটা বোর্ড পরীক্ষার ওপরে পড়লো না। অপেক্ষা করো, তোমার হাতে আরও 2 বছর সময় আছে। কিন্তু বোর্ড পরীক্ষায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রস্তুতির মাত্র 3 মাস সময় আছে। এই 3 মাস আর 2 বছর, তুমি 2 বছর ধরে প্রস্তুতি নিতে পারো। আইআইটি, এনআইটি, জেই, আইএসআই, আইএসএম সহ সারা ভারতবর্ষের যত কম্পিটিশন আছে, এক্সাম আছে, তার পরীক্ষা নিতে পারো। কিন্তু মাত্র 3 মাস তোমার প্রস্তুতির সময় আছে। তাই এই সমস্ত জিনিসগুলোকে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি সরিয়ে ফেলো মাথা থেকে। মাথায় শুধু রাখো বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষাকে মাথায় রেখে ফোকাসটাকে বোর্ড পরীক্ষার ওপর দিয়ে তুমি দৃঢ়ভাবে মনটাকে সংযত করে, মনোসংযোগ করে, কনসেন্ট্রেশন, মনোসংযোগ করে তুমি ফোকাসটাকে দৃঢ় থেকে দৃঢ়তর, স্ট্রংগেস্টে নিয়ে যাও। তারপরে কি দেখতে পাবে? ফোকাস যদি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার লক্ষ্যমাত্রায় পৌঁছানোর বিষয়টা থাকবে না। অর্থাৎ ফোকাস খুব স্ট্রংগেস্ট হতে হবে, ফোকাসটা দৃঢ় হতে হবে। ফোকাসটা নিয়ে ছেলে খেলা করলে চলবে না। ফোকাস শব্দটা কোনো ছেলে খেলা শব্দ নয়। এবারে আসি, তোমার প্রস্তুতি কেমন হয়েছে সব বাদ দিয়ে দাও। দুর্বল, ভালো, মন্দ সব বাদ দিয়ে দাও। হাতে মাত্র 4টে দিন সময় আছে। এই 4টে দিন সময়ে তুমি নিজেকে প্রস্তুতির প্রথম পর্ব হিসেবে শুরু করতে পারো। তোমাদের মাধ্যমিক, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, কোন সাবজেক্টগুলোতে তুমি স্ট্রংগেস্ট, অর্থাৎ একেবারে ভালো, তোমাকে ভাবতে হয় না সেই সাবজেক্টটা, সেই সাবজেক্ট বা সাবজেক্টগুলোকে তুমি একদিকে সরিয়ে দাও, যেটা একটা লিস্টেড করো। এগুলোকে তুমি মোটামুটি পরিশ্রম দিলেই, কারণ এগুলো তোমার ভালো লাগে, পছন্দের বিষয়, তুমি দারুণভাবে প্রস্তুতি নিয়েছো এতদিন, তুমি খুব সহজেই এগুলোতে ভালো করতে পারবে। অতএব একেবারে ছেড়ে দেওয়া নয়, এগুলোকে কিন্তু হার্ড লেবার দিতে হবে। এরপরের কিছু সাবজেক্ট আছে যেটা মোটামুটি তোমার প্রস্তুতি হয়েছে, প্রস্তুতিটা মোটামুটি স্তরে আছে, এটার ওপরে তুমি কিন্তু হার্ডার, অর্থাৎ তুমি আরও বেশি মনোসংযোগ দিয়ে এই বিষয়গুলোকে পড়বে। এই বিষয় একটি বিষয় বা একাধিক বিষয় হতে পারে। আরেকটা, সবার সব সাবজেক্ট ভালো লাগে না, অপছন্দের সাবজেক্ট, ভালো না লাগার সাবজেক্ট বা কাঁচা, যাকে বলা হয় দুর্বল
সেই সাবজেক্টগুলোকে বা সেই সাবজেক্টটাকে একদিকে করো। এটাতে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। এবারে কি করব না, আমার বাছা হয়ে গেল কোনটায় আমি খুব ভালো, কোনটায় আমি ভালো বা মিডিয়াম, আর কোনটায় আমি উইক বা দুর্বল। এবার আমি ঠিক করে নিচ্ছি যেটাতে আমি অতি ভালো সেটাই আমার টার্গেট নিতে হবে 95 to 100%, অর্থাৎ 95 থেকে 100% পাবই আমি। এই রকম করে পরিশ্রম, রিভিশন, রিভাইজ, প্রস্তুতি তোমাকে নিতে হবে। দ্বিতীয়ত রইল মিডিয়াম সাবজেক্টগুলো, যেগুলোতে তোমার প্রস্তুতি পর্ব মিডিয়াম হয়েছে, সেগুলোতে তুমি করতে পারছো 90 to 95 টার্গেট রাখলে। আর যেগুলো কাঁচা আছো সেগুলোকে কিন্তু 90 or 90 অ্যাভাব, 91-92%, যেগুলো দুর্বল আছো সেগুলোকে অ্যাভাব 90 অর্থাৎ 91-92% লক্ষ্যমাত্রা রেখে পরিশ্রম করো। তাহলে দেখো তোমার কত হয়েছে। সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড বা মাধ্যমিক বোর্ডের যদি 80 থেকে 100-র মধ্যে পরীক্ষা হয়, তোমার যদি বিলো 65 থেকে বিলো 75 হয়, সেগুলো কিন্তু মিডিয়াম তোমার প্রস্তুতি। যেগুলো যদি অ্যাভাব 90% হয়, 90% বা 90%-এর অ্যাভাব হয়, তাহলে সেটা শক্তিশালী সাবজেক্ট। এবং যদি সেটা 60 to 65% হয়, সেটা তোমার কিন্তু খুব দুর্বল সাবজেক্ট। অর্থাৎ যেটা তুমি দুর্বল সেটা 60 to 65% পেয়েছো, তাকে আরও 25% বাড়াতে হবে, অর্থাৎ 90%। তাহলে কতটা পরিশ্রম করতে হবে চিন্তা করে দেখো। যেটাই তুমি 75% to 80% পেয়েছো, সেটাকে তোমাকে কোথায় নিয়ে যেতে হবে না 95%, সেটাও 20 থেকে 25%। তাহলে পরিশ্রম, যেটায় তুমি অ্যাভাব 90 পেয়েছো, তাহলে সেটাতে তুমি প্রস্তুতি নিচ্ছ 95 to 100, অর্থাৎ ফুল মার্কস টার্গেট করছো, তাহলে সেটাই তোমাকেও কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে। অর্থাৎ পরিশ্রমের বিকল্প কিছু নেই। আর ফোকাস নড়ে গেলে তুমি কখনোই তোমার সাফল্য পাবে না। তুমি যদি অন্যদিকে মন দাও, তাহলে কিন্তু ফোকাস নড়ে গেলে তোমার সাফল্য আসবে না। অর্থাৎ এবারে আমি টোটাল টার্গেটটা রাখবো, অর্থাৎ 90 অ্যাভাব, 90 to 95, 95 to 100। তাহলে তুমি এভাবে টার্গেট রাখো যে টার্গেটটা হবে 95 to 98%। এই টার্গেটটা পেতেই হবে এমন কোনো স্বপ্ন নেই। এই টার্গেট রাখো। মনে রাখবে, একটা প্রবাদ আছে বাংলায়, সবচেয়ে বড় গাছটার উঁচু ডালটা ধরো, তাহলে যদি তুমি পড়ে যাও, তাহলে সেটা থেকে কিন্তু তার পরের যে কোনো একটা ডালে আটকে যাবে। তোমার টার্গেট যদি হাইয়েস্ট না হয়, তোমার টার্গেট যদি একেবারে উঁচু দিকে না হয়, তাহলে কিন্তু তুমি নিচে নেমে যাবে। অর্থাৎ টার্গেটটাকে উঁচুতে বেঁধে রেখে সম্পূর্ণরূপে ফোকাসটাকে অত্যন্ত কঠিন দৃঢ়ভাবে রেখে তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। এবারে কি নেব আমরা, তাহলে আমরা জেনে গেলাম যে টার্গেট তোমার 95% থেকে 98% রাখছো। এবারে মনে রাখবে, টার্গেট হাই না হলে তোমার সাকসেস হবে না। এবার হচ্ছে ডিটারমাইন্ড হতে হবে। অর্থাৎ আমাকে পেতেই হবে। এই পেতেই হবে কিভাবে না, পেতেই হবে বলে তো আমি হতাশ হতে পারি না। আমি পারছি না সেটাই আমি হতাশ হব না। আমি মনটাকে ডাইভার্ট করে অন্য জিনিসে চলে গেলাম, সেটা হবে না। আমার ভালো লাগছে না, আমি অন্য জিনিসে চলে গেলাম, সেটা হবে না। ডিটারমাইন্ড অর্থাৎ ফোকাস, টার্গেট ফোকাস, এই দুটো যদি দৃঢ় থাকে, ডিটারমাইন্ড হয়ে যাবে। তুমি মনোসংযোগ করে তুমি দৃঢ়ভাবে সেটাই পরিশ্রম করতে পারবে। এবার কি হবে না, কখনোই এক সপ্তাহের 2 দিনের 3 দিনের রুটিন করে পড়াশোনা করবে না। তোমরা ডে বাই ডে রুটিন তৈরি করো। ডে বাই ডে, আজকে সকাল থেকে রাত পর্যন্ত এতটা সময় আমি পড়াশোনার জগতে দেব। তাহলে এই ডে বাই ডে রুটিন তৈরি করো। সবচেয়ে
সফল সবচেয়ে ভালো প্রস্তুতি যেটা আছে সেটায় কিছুটা সময় কম রেখে তুমি কিন্তু প্র্যাকটিস করে যাবে। সেটা যেটা অতি দুর্বল তার জন্য একটু বেশি সময় দাও, যেটা মিডিয়াম তার জন্য সময় দাও। এইভাবে তুমি ডে বাই ডে রুটিনটা তৈরি করো। এই রুটিনটা তৈরি করার মাঝে মাঝে তোমার মনটা একঘেয়েমিতে পরিণত হবে। তার জন্যে রেস্ট টাইম রাখো, আধ ঘন্টা থেকে 45 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা রেস্ট টাইম রাখো। এই রেস্ট টাইমে তুমি কি করবে? এই রেস্ট টাইমে চেষ্টা করো কার্টুন, গেমস বা সিনেমা থেকে দূরে থাকতে। এরপরে কি করবে না, কখনো কখনো যখন ভালো লাগবে না তখন একটু কার্টুন দেখতে পারো, কখনো কখনো গান শুনতে পারো, কখনো কখনো গেমসও খেলতে পারো, কিন্তু চেষ্টা করবে এটা থেকে দূরে রাখতে নিজেকে। তাহলে কি করবে? ছবি আঁকা, গান গাওয়া, গান শোনা, এগুলো তুমি করতে পারো। এরপরে কি রয়েছে যে তুমি নিজেকে কেমন প্রস্তুতি করছো। তোমার প্রাইভেট টিউটর তোমাকে বেশি সময় দেবে না, তোমার স্কুল টিচাররা কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেটাই তুমি ঠিক এত ছেলে মেয়ের মাঝখানে তুমি ঠিক করতে পারছো না। তাহলে তুমি তোমার টিচার হও, অর্থাৎ তুমি সবচেয়ে টাফ একটা কোশ্চেন পেপার তৈরি করো। তাহলে কিভাবে? এক্সাম কথাটা আসছে, অর্থাৎ তুমি যে বোর্ড পরীক্ষা দেবে 26 সালের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সময়ে, ঠিক তার আগে যে 3 মাস সময় পাচ্ছ, এই 3 মাস তুমি পরীক্ষা দিচ্ছ। কিভাবে এক্সাম দিচ্ছ না, প্রথমে 2টো স্তরে এক্সাম দেবে। একটা স্তর হচ্ছে সারাদিনে 2 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটা সময় দেবে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে 2টো ক্ষেপে লিখবে, এক্সাম দেবে, লিখবে। তার আগে কি করবে? কোশ্চেন পেপার তৈরি করে নেবে। সেই কোশ্চেন পেপারটা ধরে তুমি পরীক্ষা দিতে লাগছো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ধরে। এই পরীক্ষা দেওয়ার আগে মনটাকে ফ্রি করার জন্যে তুমি 1 ঘন্টা বা আধ ঘন্টা রেস্ট নাও, মনটাকে ডাইভার্ট করে দাও অন্যদিকে। গান শোনো, কার্টুন দেখো, গেমস খেলো, ডাইভার্ট করে দাও। তারপরে তুমি পরীক্ষা দিতে বসো। তারপরে দেখবে তুমি কতটা লিখতে পারছো। কারণ এই সময় তোমার যদি মনটা ডাইভার্ট থাকে, তারপরে তুমি সোজাসুজি এক্সাম হলে বসছো, তুমি এক্সাম দিতে বসছো, তাহলে তোমার মনটা কীরকমভাবে কনসেন্ট্রেট করলো, কিভাবে ডিটারমাইন্ড হয়ে পরীক্ষা দিতে বসলে। দেখলে তুমি হয়তো 10টা কোশ্চেন করেছো, তাতে 8টা বা 6টা পারলে ভালোভাবে, পারছো না। তার মানে তোমাকে আরও প্রস্তুতি নিতে হবে। তোমার ওই রেস্ট টাইমটা তোমাকে কিন্তু ইন্ডিকেট করলো যে তোমার পড়াটা দুর্বল হচ্ছে, তোমাকে আরও মনোসংযোগ করতে হবে, মনোসংযোগ করে পড়াশোনাটা করতে হবে। এবারে কি করবে? 3 দিন সময় নেবে, 1, 2, 3। চতুর্থ দিনে একদম পড়াশোনা করবে না, তুমি 3টে স্তরে পরীক্ষা নেবে নিজেকে, 3 ঘন্টা করে, যাকে বলা হয় স্টেজ রিহার্সাল। স্টেজ রিহার্সাল এই 3 ঘন্টা করে 3টে সময় নেবে। অর্থাৎ চতুর্থ দিনে কি করবে? প্রথম 2-3 পড়লে, লিখলে, অর্থাৎ তুমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তুমি লেখা অভ্যাস করেছো এক্সামের মতন করে। এরপরে চতুর্থ দিনে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের পরে চতুর্থ দিনে 3টে পরীক্ষা দিচ্ছ, 3 ঘন্টা করে, একেবারে হলে বসে পরীক্ষা দেওয়ার মতন করে 3 ঘন্টা করে পরীক্ষা দিচ্ছ। এই 3 ঘন্টা পরীক্ষাটা কেমন হবে? একদম হলে বসে পরীক্ষা দেওয়ার আগে। আবারও সেই একই পদ্ধতি, পরীক্ষা দেওয়ার 1 ঘন্টা আগে মনটাকে ডাইভার্ট করে দাও, মনটাকে অন্য জায়গায় নিয়ে যাও। খেলাধুলা, গান বাজনা, কার্টুন, গেমস, ছবি আঁকা, কিন্তু সেগুলোতে যেন মনোসংযোগের ব্যাপার থাকে, কনসেন্ট্রেশনের ব্যাপারটা থাকে, সেইগুলোর মধ্যে নিজেকে ডুবিয়ে দাও। ঠিক 1 ঘন্টা পরে তুমি এক্সাম হলে, তুমি নিজের তোমার তৈরি করা এক্সাম হলে বসলে, 3 ঘন্টা টানা পরীক্ষা দিলে, নিজেই নিজের খাতা চেক করলে, চেক করার পরে দেখতে পারলে যে কোনটা ভালো হয়েছে, কোনটা উত্তরটা সেরকম প্রপার হয়নি, তাহলে তুমি বুঝে যাচ্ছ যে তোমার প্রস্তুতি। এইভাবে কি হচ্ছে, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি 90 দিন পাচ্ছ, 3 দিন অন্তর অন্তর। তার মানে কমপক্ষে তুমি 30টা দিন পরীক্ষা দিতে পারছো, 30টা পরীক্ষা দিতে পারছো, 30টা ডেট পরীক্ষা দিতে পারছো, মানে 90টা এক্সাম দিচ্ছ তুমি। 90টা এক্সাম দেওয়ার পরে দেখবে তোমার হাতে যে ফেব্রুয়ারি মাসে 15 দিন সময় রয়েছে, সেই 15 দিন সময়ে তুমি কিন্তু
অতটা তোমাকে পরিশ্রম করতে হচ্ছে না, তোমার টেনশন থাকছে না, তুমি কিন্তু রেজাল্ট পাচ্ছ। সবসময় মনে রাখবে, পরিশ্রম, ফোকাস, লেবার, ডিটারমিনেশন মানুষের জীবনে অনেক বেশি সফলতা নিয়ে আসে। ফোকাস, টার্গেট, ফোকাস, ডিটারমিনেশন, এই তিনটে শব্দ জীবনে কিন্তু সফলতা নিয়ে আসে। আমি একটু সময় পিছিয়ে যাই, তোমাদের জানার কথা নয়, কারণ আজকের সংবাদ মাধ্যমে সে জিনিসটা ফুটে ওঠে না। লক্ষ্য করে দেখো, একটু পলিটিক্সে যাই, তোমরা নিশ্চয়ই খবরের কাগজ পড়ো, টিভি দেখো, তোমাদের হাতে মোবাইল আছে, সেখানে কিন্তু খবরের জিনিসগুলো দেখো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3টে টার্ম মুখ্যমন্ত্রী রইলেন 26 সালে নির্বাচন। বিজেপি, সিপিএম বা কংগ্রেস তাকে ধরতে পারল না কেন? বিজেপি, সিপিএম, কংগ্রেস সারাদিন শুধুমাত্র মমতা 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 করে যাচ্ছে, অর্থাৎ মমতার দিকে দোষারোপ করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে কিছু প্রজেক্ট, কিছু প্রকল্প তুলে ধরছেন, যা একেবারে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সাধারণ মানুষ দেখছে যে আমি তো সুবিধাটা পাচ্ছি, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতছেন। 3টে টার্মে দেখা গেল সিপিএম, কংগ্রেস বা বিজেপি সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতেই পারল না। তার মানে কি? তার মানে ও অমুকজন আমার থেকে বেশি পাচ্ছে, অমুকজন কম্পিটিশনে ভালো, অমুকজন তাকে নিয়ে চিন্তা না করে তুমি তোমার পড়াশোনাটা নিয়ে চিন্তা করো। অর্থাৎ তুমি কি দেবে? তোমার সেরা মেরিট, তোমার সেরা প্রস্তুতি, তোমার সেরা ক্ষমতা। অর্থাৎ তুমি আজকে যেমন আছো, আগামীকাল তুমি আরও ভালো হচ্ছ। এই তোমার ভালো হওয়াটার দিকে নজর রাখো। কে কী করছে, কে কেমন ভালো করছে, কে কেমন রেজাল্ট করছে সেটা নয়, তুমি কি করছো। তুমি বাড়িতেই নিজেকে নিজের টিচার হয়ে দেখছো, কাল আমি 5টা কোশ্চেন খুব ভালো উত্তর দিতে পেরেছি, তাহলে আজ আমাকে 6টা কোশ্চেন ভালো উত্তর দিতে হবে, কাল আমাকে 7টা। একসময় যখন তুমি বোর্ড পরীক্ষায় বসবে, তখন তুমি দেখতে পাবে যে তুমি 100% উত্তর দিতে পারছো। তোমার মেরিট, তোমার ক্ষমতা অনুসারে তুমি 100% উত্তর দিতে পারছো। এবার আসা যাক, শুধু প্রতিভা, মেরিট দিয়ে কিন্তু যুদ্ধ জেতা যায় না। মেরিট এবং বুদ্ধি, প্রতিভা যার আছে সে একটা স্তর পর্যন্ত ভালো হতে পারে, তারপরে কিন্তু লেবার, পরিশ্রম, তুমি কতটা অধ্যাবসায়, সেটা তোমাকে দিতে হবে। এবার একটু আমরা খেলার জগতে ফিরে যাই। খেলার জগতে ফিরে গিয়ে যে দেখতে পাবো, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান 3টে দল একসময় বাংলার নিজস্ব দল ছিল। সেখানে বাঙালি বলা ভুল হবে, বাংলার ছেলেরা ফুটবল খেলেছিল। সুরজিৎ সেনগুপ্ত বলে একজন খেলোয়াড় ছিলেন, অত্যন্ত মেরিটিয়াস খেলোয়াড়, অর্থাৎ স্কিল্ড প্লেয়ার। তার পা আর বল কথা বলে। মোহাম্মদ হাবিব হায়দ্রাবাদ থেকে খেলতে এসেছিলেন, বাংলার ছেলেই হয়ে গেছিলেন, বাঙালি এক প্রকার হয়ে গেছিলেন, কিন্তু তিনি হায়দ্রাবাদের ফুটবলার। হাবিবের কিন্তু সুরজিৎ সেনগুপ্তের মতন স্কিল্ড পাওয়ার ছিল না, অর্থাৎ বলের সাথে তার কথা বলার সেই অপূর্ব সৌন্দর্য তার দেখা যেত না, অর্থাৎ তিনি বল প্লেয়ার ছিলেন না। কিন্তু তার পরিশ্রম তাকে মাঠে কিন্তু সেরা খেলোয়াড় হিসেবে বারবার প্রমাণিত করেছে। বেকেনবাওয়ার